করছে তাও অনেকে জানে না। তবে আমরা যেটুকু শুনতে পাচ্ছি যে বাড়ি, বাড়ি ঢুকছে, অত্যাচার করছে, লাঞ্ছনা করছে, মেরে ফেলছে এবং মৃত্যুর সংখ্যাটাও সঠিক পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তা আপনার এই মুহূর্তে আপনি কি বলবেন? এই বিষয়কে আপনি কিভাবে বর্ণনা করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমতই যেটা বলবো সেটা হচ্ছে থমাস জেফারসন। তিনি বলেছিলেন, "The free of liberty must be refreshed time to time with the blood of patriot and tyrants." অর্থাৎ লিবার্টি, স্বাধীনতা কিছুদিন পরপরই রিফ্রেশ করতে হয় প্যাট্রিয়টদের রক্ত এবং তাদের ভালোবাসা দিয়ে। সেজন্যই বলবো যে বাংলাদেশ 1971 সালে যে স্বাধীন হয়েছিল সেটা একটা ভৌগোলিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম বটে, কিন্তু এটাকে আমাদের রিফ্রেশ করতে হবে, যেটা আজকে আমাদের তরুণ সমাজ করছে। আমরা এই আন্দোলনটাকে সরকার বা অনেকেই বুঝতে পারেনি। দেখুন, এদেশের তরুণ সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম যারা এদেশকে আগামী দিনে চালিত করবে, তারাই আজকে রুখে দাঁড়িয়েছে এবং প্রতিটি ছাত্র, প্রতিটি যুবক রুখে দাঁড়িয়েছে। তারা কোটা আন্দোলনের জন্য রুখে দাঁড়িয়েছে। শুধু এইটুকু যদি বলবো তাহলে আমরা সকলে ভুল করব। তারা দেখতে পাচ্ছে যে তাদের পরিবার, দেশ নিষ্পেষিত হচ্ছে এবং ক্রমান্বয়ে দেশ স্বাধীনতা থেকে বিলীন হয়ে যাচ্ছে। সেই জন্যই ওই থমাস জেফারসনের ওই কথাটি যে আবারও তাদের রক্ত দিতে হচ্ছে। রক্ত তারা দিতে শুরু করেছে এবং রক্ত তারা দেবেই। এখন আর তাদেরকে দাবিয়ে রাখা যাবে না। যদিও এই সরকার এখন চিন্তা করছে যে ব্ল্যাক আউট করে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে তাদেরকে শায়েস্তা করবে। এই ধরনের শায়েস্তা কিন্তু আমরা দেখেছিলাম 1971 সালে। সেই পাক শাসকের টিক্কা খান বলেছিল, যখন ব্ল্যাক আউট করেছিল, অপারেশন সার্চলাইট করেছিল, তখন সে বলেছিল, "আমি শুধু ওই ইস্ট পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না।" যখনই একটি শাসক, একটি ডিক্টেটর, যখন সে ওই দেশ বা রাজ্য দখল করে, আমাদের আবার স্মরণ করিয়ে দিতে হবে যে রাজ্য আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য রয়েছে। এটি রাজ্য হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানরাও একটি উপনিবেশবাদের জন্য তারা রাজ্য বানিয়েছিল, অর্থাৎ তাদের শাসিত একটি অঞ্চল বানাতে চেয়েছে। আজকে শেখ হাসিনাও একই কাজটি করছে। রাষ্ট্র হলে গণতন্ত্র থাকতো, স্বাধিকার থাকতো, সাম্য থাকতো, ন্যায় বিচার থাকতো, কিন্তু আজকে তো আমাদের সেটি নেই। অতএব তিনি এই রাজ্যের রাজা হতে যাচ্ছেন। সেই জন্যই তিনিও ওই টিক্কা খানের মতো ব্ল্যাক আউট করে এদেশের মাটি চায়, এদেশের মানুষ চায় না। তা নাহলে এই একবিংশ শতাব্দীতে এসে এই যোগাযোগ ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে তিনি কি করতে চাচ্ছেন এটা বিশ্ববাসী জানে, সকলেই বুঝতে পারে। এটি হচ্ছে তার শেষ কলা কৌশল। এরপরে আর তার হাতে কোনো কৌশল নেই। মানুষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবে, জনগণের সামনে দাঁড়িয়ে বলবে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলবে যে আমি এটা করেছি, এটা করব, এটা করা হচ্ছে। তার অভিমত সকলের কাছে ব্যক্ত করবে। এটাই হচ্ছে মিডিয়ার কাজ। তিনি মিডিয়ার সামনে কালো শাড়ি পরে এসে দাম্ভিকতার সাথে তিনি বক্তব্য রাখলেন, আবারও হুঁশিয়ারি উচ্চারণ করলেন এবং নিহতদের কথা বললেন, যারা তার দলের সদস্য নিহত হয়েছে তাদের কথা বললেন। তিনি সারা জাতির কথা বললেন না এবং বললেন তাদেরকে বিচারের ব্যবস্থা করবেনই। কার বিচারের ব্যবস্থা করবেন? ওই পুলিশের, যে পুলিশ ম্যানেজারের জন্ম দিয়েছে, যেখানে আজিজের জন্ম হয়েছে, তাদের বিচার করবেন তিনি? নিশ্চয়ই না। আমরা দেখেছি তিনি সেই দিনেরই প্রেস ব্রিফিং এ তিনি বলছিলেন দাম্ভিকতার সাথে যে দুর্নীতি তিনি ধরিয়ে দিচ্ছেন। তার পিয়নের 400 কোটি টাকা তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সেই ক্ষেত্রে হাসিনার আজকে একটি মাত্র উপায় যে দেশের ওই টিক্কা খানের মতো আমি মাটি চাই, আমি মানুষ চাই না, সেদিকে তিনি ধাবিত হচ্ছেন। তাই আজকে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। সেনাবাহিনীকে তিনি নামিয়েছেন। সারা বাংলাদেশের সেনাবাহিনী নেমেছে, কিন্তু সেনাবাহিনী এ পর্যন্ত কারোর উপর গুলি চালায়নি এবং আমাদের দৃঢ় বিশ্বাস সেনাবাহিনী গুলি চালাবে না এবং চালাতে পারবে না। প্রথমে বলছি চালাতে পারবে না, তার কারণ হলো ইউনাইটেড নেশনস এর, জাতিসংঘের পিস কিপিং করে বাংলাদেশ সেনাবাহিনী একটি উল্লেখযোগ্য অবস্থান ছিল, সেটি ক্রমান্বয়ে ধস নেমেছে। তারপরও
এটি একটি লুক্রেটিভ অর্থনৈতিকভাবে সচ্ছলতা হওয়ার একটি সুযোগ আমাদের সেনাবাহিনীর অফিসারদের এবং সৈনিকদের। সে কারণেই যদি মানবাধিকার লঙ্ঘিত হয় এবং যেটি হতে যাচ্ছে এবং ব্ল্যাকআউট করে যেটি করছে, সেই কারণেই তারা এই বিষয়টি গুরুত্ব দিবে না। দ্বিতীয়টি হচ্ছে তাদের সন্তানরাও এদেশের সন্তান, তারা এদেশেই জন্ম নিয়েছে এবং তারা প্রতিজ্ঞা করে দেশমাতৃকায় নিজেকে আত্মনিয়োগের জন্যই তারা সেনাবাহিনীতে যোগদান করেছিল। অতএব সেনাবাহিনী কোনো ছাত্রলীগের কর্মী নয়। সেনাবাহিনী বিনা ঠিকানায় অন্য পার্শ্ববর্তী দেশ থেকে এসে পুলিশের নাম ঢুকিয়ে সেখানে নিরস্ত্র জনগণকে গুলি করে মারবে, এটা বিশ্বাস করি না। আজকে গুপ্তচররা সারা ঢাকা শহরে ঘরে ঘরে ঢুকে গিয়েছে। তারা গুপ্তচর ছাদের উপরে উঠে অন্যের জানালার ভিতর দিয়ে স্নাইপারের মতো শুট করে আমাদের লোকজনকে মারছে। রাতের বেলা ব্ল্যাক আউট করে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তরুণ সমাজ, তাদেরকে গুলি করে হত্যা করছে। এই খবরগুলো চাউর হয়ে গিয়েছে এবং বিভিন্ন সূত্রে এই খবরগুলো দেওয়া হচ্ছিল। এই যে তারা কিলিং মিশন অন্ধকার রাত্রে যেটা করছে গুপ্তচর এনে, সেই গুপ্তচরদের এই কিলিং মিশনকে সাকসেসফুল করার জন্য তারা সারা দেশে এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছে। যোগাযোগ বিচ্ছিন্ন করার অর্থই হচ্ছে এই শেখ হাসিনা তার শেষটি অর্থাৎ জোর করে ক্ষমতা থাকতেই চায়, মানে মরণ কামড় যেটাকে বলে। কিন্তু আন্দোলনকারীদের সাথে সাথে কেন বিএনপিকে টার্গেট করা হয়েছে, বিএনপিকে কেন টার্গেট করা হয়েছে এবং বিএনপি নেতাদেরকে এক এক করে গ্রেফতার করা হচ্ছে, আমরা যেটা জানতে পেরেছি। বাংলাদেশ আমার দেশ, আপনার দেশ, সকলের দেশ। বিএনপি কোনো বিচ্ছিন্ন একটি দল না, বিচ্ছিন্ন একটি জাতি না, বিচ্ছিন্ন কোনো প্রজাতি নয়। আমরা মানুষ, আমরা বাংলাদেশি। আমার সন্তানের উপর অত্যাচার চলছে, আমার আত্মীয় স্বজন আমার দেশের উপর অত্যাচার চলছে। অতএব বিএনপি এবং জামাতকে বিচ্ছিন্ন করে যে আওয়ামী লীগ যে তকমা লাগাতে চাচ্ছে, সেই তকমা লাগিয়ে কোনো কাজ হবে না। যদিও বিনা সিকরি তার স্টেটমেন্টে বলেছে যে এটি বিএনপি জামাত ইসলামী ছাত্র শিবির এই গন্ডগোল করছে, এটা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ অন্ধ নয়, বাংলাদেশের মানুষ বধির নয়, বাংলাদেশের মানুষ কানা নয়। বিশেষ করে যে তরুণ প্রজন্ম যারা আজকে রুখে দাঁড়িয়েছে, তারা জানে যে বাংলাদেশে কি হচ্ছে। অতএব আমার দেশ, আমাদের সকলকে রক্ষা করতে হবে। আপনার মনে আছে নিশ্চয়ই 1971 সালে এই স্বাধীনতার ডাকের অগ্রণী ভূমিকা আওয়ামী লীগ পালন করলো। এদেশের সকলেই যোগ দিয়েছিল। যখন একটি রাষ্ট্র পুনরায় তার লিবার্টির জন্য রক্ত দিচ্ছে, তখন বিএনপি জামাত বা অন্য হেফাজত বলে এটাকে কোনদিন তকমা লাগানো যাবে না। মানুষ রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়াচ্ছে এবং মানুষ রাজপথে নেমে আসছে, নেমে আসবে। যতই রক্ত যাক না কেন, এই সংগ্রাম আরো ত্বরান্বিত হবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা ইন্ডিয়ার একটা পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি, আমাদের অনেক দর্শকও বলেছে এবং আমাদের অতিথিরাও আলোচনা করেছে। ইন্ডিয়ার একটা পত্রিকায় বলেছে যে আমেরিকা থেকে সৈন্য পাঠাবে, এমনটা প্রকাশ করা হচ্ছে ইন্ডিয়াতে। তো এবং বর্ডার দিয়ে কিছু লোকজন বাংলাদেশে ঢুকছে। এরা বা কারা ঢুকছে আর আমেরিকা থেকে সৈন্য পাঠাবে, এই ধরনের তথ্য কেন দিচ্ছে ইন্ডিয়া নিজেদের পত্রিকায়? দেখুন, ইন্ডিয়া যে প্রেস রিলিজ করেছে যে তারা তাদের যারা ইনহ্যাবিটেন্টস বাংলাদেশে রয়েছে, স্টুডেন্ট এন্ড কর্মরত, তাদেরকে তাদের হাই কমিশনের সাথে যোগাযোগ করতে বলেছে এবং ইনডাইরেক্টলি এটাও থ্রেট করেছে যে তাদের ইন্টেরিয়র মিনিস্ট্রি ইজ অ্যালার্ট, যদি কোনো প্রয়োজন হয় তাদেরকে রেস্কিউ করার জন্য। এই প্রয়োজনে রেস্কিউ করা বা তাদের জন্য সাবধানতা দিতেই পারে। কানাডিয়ান এমবিএসি বলেছে যে ট্রাভেল বন্ধ করার জন্য, সেগুলি ইন্টারন্যাশনালি করে, কিন্তু রেস্কিউ করার জন্য ইন্টেরিয়র মিনিস্টারের যে সার্কুলেশন বা তাদের যে ডিপ্লোমেটরা যে সমস্ত কথাগুলি বলছে, সেগুলি সত্যি এক পেশি এবং এটা আমরা জানি যে তারা যে কোনো মূল্যের বিনিময়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করতে চায়, এই সরকারকে রাখবে। এবং আমার বিশ্বাস ইন্ডিয়া যত এগিয়ে আসছে, এদেশের মানুষ তত ফুঁসে উঠছে। তারা জানে এদেশের গণতন্ত্র নিধনের জন্য ইন্ডিয়ার কি ভূমিকা ছিল। সেই সুজাতা সিং যখন বাংলাদেশে এসে এরশাদ সাহেবকে জোর করে বন্দি করে তারা নির্বাচন করিয়ে নিয়েছিল 2014, সেই ঘটনা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। 2018 নির্বাচনে যখন মধ্যরাতে নির্বাচন হওয়ার পরপরই অপেক্ষারত ভারত থেকে সাথে সাথেই তাদের সংবেদনশীল
কথাবার্তা যে এই সরকারকে স্বীকৃতি দেওয়া যখন বিশ্ববাসী স্বীকৃতি দেয়নি তখন তারা দিয়েছিল, এবং 2024 নির্বাচনের প্রাক্কালে তাদের স্টেটমেন্ট আমরা দেখেছি, এবং কিভাবে তারা বিদেশিদেরকে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস হতে শুরু করে সকলের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়িয়ে এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, সেটা ইমিডিয়েট পাস্ট, এটা তো আমরা সকলেই জানি। তো ইন্ডিয়া তার দোসর শেখ হাসিনাকে রাখার আপ্রাণ চেষ্টা করবে, এটা সমগ্র বাংলাদেশের প্রতিটি জনগণ জানে, এবং আমাদের বুক চিরে ট্রেন নিয়ে তারা করিডোর বানাচ্ছে, তারা ট্রানজিট নয়, তারা বাংলাদেশে কোনো টোল দিচ্ছে না, তারা জল, স্থল, আকাশ